সো ফ্রেন্ডস, পেশেন্টের একটু চাপ ছিল, ওই জন্য একটু দেরি হলো আসতে। 8:06 হয়ে গেছে, 8টার সময় আসবো বলেছিলাম। তো আজকে আমি আলোচনা করব যে বিষয়টি নিয়ে, সেই বিষয়টি হচ্ছে অ্যাকিউট কোল্ড কাফ, কোরাইজা, ফিভার, এগুলো নিয়ে, ইনফ্লুয়েঞ্জা। বিকজ এই যে সিজনটা, এই সিজনটাতে জেনারেলি আমরা ক্লিনিকে যারা অ্যাকিউট প্র্যাকটিস করি, লাইক যারা সকালে সন্ধ্যায় চেম্বার দিই, যেমন এই যে চেম্বারটা রেসিডেন্সিয়াল চেম্বার, এই সমস্ত চেম্বারগুলোতে কী হয়, এই সমস্ত চেম্বারগুলোতে বা ক্লিনিকগুলোতে জেনারেলি আমরা অ্যাকিউট কেস অনেক ফেস করে থাকি, লাইক কোল্ড কাফ। এই সিজনটাতে এই যে চলছে এখন বর্ষা, রেন এক্সপোজার বা বৃষ্টিতে ড্রেঞ্চিং অফ ওয়াটার, বৃষ্টিতে ভেজা হলো বা ভেজা মাটিতে ঘোরা হলো, বা কোনো কারণে কেউ ডিউটিতে গেছিলো, আস্তে আস্তে রেনকোট নিয়ে যেতে ভুলে গেছে, তো বা ছাতা নিয়ে যেতে ভুলে গেছে, তো রাস্তায় ভিজে গেল। তো এই ধরনের যে ইনসিডেন্টগুলো আমরা প্রায়ই দেখে থাকি আমাদের বাড়ির, প্রায় কারো না কারো জ্বর, সর্দি, কাশি হয়ে যাচ্ছে। তো এগুলো খুবই কমন এই সিজনটাতে। সো আজকের আলোচনা হচ্ছে অ্যাকিউট কোল্ড কাফ, কোরাইজা, ফিভার, এই সমস্ত বিষয়গুলি আজকের আলোচনা। এবং সাথে সাথে এই সিজনটাতে অ্যাকিউট ডিসেন্ট্রি, ডায়রিয়া সমস্যাগুলো আমরা দেখতে পাই জেনারেলি। ঠিক আছে, তো মেনলি আমার আলোচনার বিষয় আজকে কোল্ড কাফ, ফিভার, অ্যাকিউট কোরাইজা, স্নিজিং, এই সমস্ত বিষয়গুলি নিয়ে। তার সাথে সাথে থাকবে স্টুলের কিছু প্রবলেম, যেমন অ্যাকিউট ডায়রিয়া, ডিসেন্ট্রি, এগুলো নিয়ে। তো এইগুলো সম্বন্ধে আমরা সকলেই পরিচিত, এগুলো নতুন কিছু বলার নেই এই সম্বন্ধে, যে ফিভার কাকে বলে, ফিভার কখন আমরা বুঝবো এসেছে, বা অ্যাকিউট কোল্ড কাফ কাকে বলে, কোরাইজা কাকে বলে, এগুলো কিছু নতুন করে বলার নেই। তাও আমি বলে দিই, জেনারেলি আমাদের কোল্ড এক্সপোজার, অর্থাৎ ভিজে আবহাওয়াতে ঘুরে বেড়ালে, ড্যাম্প ওয়েদারে ঘুরে বেড়ালে, বা রেন এক্সপোজার যদি আমরা বৃষ্টির জলে ভিজে যাই, বা টু মাচ বাথিং, অর্থাৎ অতিরিক্ত যদি স্নান করি, 2 বা 3 বার স্নান করি, অথবা সন্ধ্যাবেলায় স্নান করার অভ্যাস আছে, অথবা এসি ঘরে থাকার অভ্যাস আছে, অথবা বরফ জল বা কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম, রেফ্রিজারেটরের জল খাওয়ার অভ্যাস আছে, তাহলে এই সমস্ত ক্ষেত্রে জেনারেলি আমাদের অ্যাকিউট কোল্ড কাফ, কোরাইজা, এগুলো খুবই কমন সমস্যা। অ্যান্ড অলসো টনসিলাইটিস ইজ এ ভেরি কমন প্রবলেম ইন কেস অফ ইনফ্যান্টস, ওকে, ইন কেস অফ চিলড্রেন। বাচ্চাদের ক্ষেত্রে টনসিলাইটিসের এই যে ব্যাপারটা, টনসিলাইটিসের যে সমস্যাটা, এটা খুবই কমন। বিকজ বাচ্চারা ঠান্ডার জল, আইসক্রিম এগুলো খেয়েই থাকে, পান করেই থাকে। তো যার জন্য আমরা টনসিলাইটিসের সমস্যাটা বাচ্চাদের ক্ষেত্রে বেশি দেখতে পাই, অ্যাকিউট ক্ষেত্রে বা তরুণ যে সমস্ত টনসিলগুলো হয় সেই সমস্ত ক্ষেত্রে। তো বন্ধুরা যারা দেখছেন আমাকে, প্লিজ একটু জানাবেন ঠিকঠাক শোনা বা দেখা যাচ্ছে কি না, যে কথাগুলো বলছি সেগুলো ঠিকঠাক শোনা যাচ্ছে কি না, বা যে ভিডিওটা দেখছেন সেটা ঠিকঠাক দেখা যাচ্ছে কি না। প্লিজ আপনারা কেউ কমেন্ট করে জানাবেন, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। যদি কোনো সাউন্ডে প্রবলেম থেকে থাকে সেটাকে আমি কারেকশন করে নিতে পারবো। সো আলোচনা করছিলাম হেবত আলী, গুড ইভিনিং। গুড ইভিনিং, ভালো আছেন স্যার? আসাম, ভালো আছি। সাইদুর রহমান, একটু ফ্যানটা কম করবে, একদম কম করে। তো আলোচনা করছিলাম অ্যাকিউট কোল্ড কাফ, কোরাইজা, ফিভার, এই সমস্ত বিষয় নিয়ে। তো এই সিজনগুলোতে জেনারেলি যে সমস্ত মেডিসিনগুলো এসে থাকে আমাদের কোল্ড কাফ, কোরাইজা, ফিভার, এই সমস্ত ক্ষেত্রগুলোতে, সেগুলোর মধ্যে প্রধান কয়েকটা ওষুধ, যেগুলো ক্লিনিকে অ্যাকিউট প্র্যাকটিসে আমরা এইগুলো ছাড়া, এই মেডিসিনগুলো ছাড়া চলতে পারবো না, সেই রকম কয়েকটা মেডিসিনের নাম হচ্ছে রাস্টক্সিকোডেন্ড্রন, ডালকামারা, ব্রায়োনিয়া, অ্যাকোনাইট, আর্সেনিক অ্যালবা, ইউপেটোরিয়াম, এই সমস্ত যে এই যে 1, 2, 3, 4, 5, 6, এই যে 6টা মেডিসিনের কথা বললাম, এই 6টা মেডিসিন খুবই কমন এই সমস্ত যে অ্যাকিউট কেসগুলো আসছে, এই অ্যাকিউট কেসগুলোর ক্ষেত্রে। সাথে সাথে ইনফ্লুয়েঞ্জিন কিছু কিছু ক্ষেত্রে লাগে, বেলেডোনা কিছু কিছু ক্ষেত্রে লাগে, সঙ্গে সঙ্গে জেলসিমিয়াম এই ওষুধটাও লেগে থাকে। তো এই যে কয়েকটা ওষুধ সম্বন্ধে আমি আলোচনা করব, এবং কোন কোন সিমটমসে আপনারা কিভাবে অ্যাকিউটলি প্রেসক্রিপশন করতে পারবেন। তরুণ ক্ষেত্রে 2-1টা সিমটমসের উপরে ডিপেন্ড করে আমাদেরকে প্রেসক্রিপশন করতে হয়। আদারওয়াইজ যদি বেশি আমরা কোশ্চেন করতে যাই, অতিরিক্ত যদি আমরা কেস টেকিং সিটটাকে বড় করি, তাহলে সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু পেশেন্ট আপনার কাছে আসবে না। বিকজ ইন কেস অফ অ্যাকিউট কেস, পেশেন্ট সাফারিং টু মাচ, পেশেন্ট যে সর্দি, জ্বর বা মাথায় ব্যথা যে সমস্ত সমস্যাগুলো নিয়ে এসছে, সেই সমস্যাগুলোতে পেশেন্ট অলরেডি
কষ্ট পাচ্ছে, সেই সমস্ত ক্ষেত্রে যদি আপনি ডিটেল টেস্টিং করতে যান, অতিরিক্ত প্রশ্ন করতে যান, তাহলে কিন্তু পেশেন্ট বিরক্ত হয়ে আপনার কাছে সেকেন্ড বা থার্ড টাইম আর আসবে না। সো দ্যাট ইজ ওয়াই আপনাদেরকে অবশ্যই কম প্রশ্নের মাধ্যমে কিছু কিনোট সিমটম আছে, কিছু আনকমন পিকুলিয়ার যে সিমটমসগুলো আছে, ডিপেন্ড অন দোজ সিমটমস, সেই সমস্ত সিমটমসগুলোর উপর ডিপেন্ড করে কিন্তু আমাদেরকে মেডিসিন প্রেসক্রিপশন করতে হবে। সো এই যে ভিডিওটি যারা অ্যাকিউট প্র্যাকটিস করেন তাদের জন্যে, অ্যাজ ওয়েল অ্যাজ যারা বাড়িতে প্র্যাকটিস করেন, বাড়িতে অ্যাকিউট কিছু মেডিসিন রেখে থাকেন বিভিন্ন অ্যাকিউট কেসকে ট্যাকেল করার জন্য, সেই সমস্ত মানুষদের জন্য। সো ডেফিনেটলি আমি এটা আপনাদেরকে বলবো বা রিকোয়েস্ট করব, আই এম রিকোয়েস্টিং অল অফ ইউ, যারা ভিডিওটি দেখছেন, লাইভটি দেখছেন, ভিডিওটি প্লিজ শেয়ার করে দিন। যত বেশি ভিডিওটি শেয়ার করবেন তত বেশি আমরা এই সমস্ত যে হোমিওপ্যাথিক ভিডিওগুলো সেগুলো সকলের কাছ পর্যন্ত পৌঁছাতে পারবো, এবং পৌঁছে গেলে সকলে হোমিওপ্যাথির যে উপকারিতা, হোমিওপ্যাথি কত ফাস্ট কাজ করে, হোমিওপ্যাথির বেনিফিটস, এগুলো সকলেই পেতে পারবেন। সো ডেফিনেটলি অ্যাগেন আই এম রিকোয়েস্টিং টু অল অফ ইউ দ্যাট প্লিজ শেয়ার দিস ভিডিও মোর অ্যান্ড মোর। আপনাদের যে সোশ্যাল প্ল্যাটফর্ম আছে, আপনাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ আছে, প্লিজ সেই গ্রুপগুলোতে, সোশ্যাল মিডিয়াগুলিতে আপনারা এই যে ভিডিওটি, এই যে লাইভটি, এই লিঙ্কটি শেয়ার করে দিন। তো আই হ্যাভ কাম ব্যাক অ্যাগেইন, আমি আলোচনায় ফিরে এসেছি আবার। তো আলোচনা করেছিলাম অ্যাকিউট কোল্ড কাপ অ্যান্ড কোরাজা নিয়ে। ধরুন আপনার বৃষ্টিতে আপনি ভিজেছেন, বৃষ্টিতে ভিজে গেলেন, তার সাথে আপনার যদি সিমটম থাকে যে আপনার প্রচণ্ড গা হাত পায়ে ব্যথা এত বেশি যে আপনি এক জায়গায় স্থির হয়ে শুয়ে বসে থাকতে পারছেন না, কখনো এই পাশ কখনো ওই পাশ করছেন, আপনার অতিরিক্ত অসহ্য লাগছে, অস্থিরতা লাগছে, শুয়ে থাকলে আপনি স্থির হয়ে শুয়ে থাকতে পারছেন না, এবং তার সাথে প্রচণ্ড বডি এক, এটা যে মেডিসিনটা বলছি সেই মেডিসিনটার কিনোট সিমটম। আমি এখন রাস্টক্সের কথা বলছি। রাস্টক্স যে ওষুধটা বর্ষাকালে অ্যাকিউট কোল্ড কাপ ফিভার, কোরাইজা, বডি এক, হেডেক, ইনফ্লুয়েঞ্জা এই সমস্ত ক্ষেত্রে কাজে লেগে থাকে। এবং যদি আপনার অতিরিক্ত বডি এক থাকে এবং সেই বডি এক প্রেসারে, হার্ট প্রেসারে আরাম হয়, নড়াচড়াতে আরাম হয়, এবং যদি আপনি শুয়ে বা বসে থাকেন তাহলে এই সমস্ত ব্যথা, এই সমস্ত অ্যাকিউট কমপ্লেনগুলো বেড়ে যায়, তাহলে ইন দোজ টাইপ অফ কেসেস you may prescribe for you or for your patient রাস টক্সিকোডেন্ড্রন। রাস টক্সিকোডেন্ড্রন এই যে ওষুধটি, এই ওষুধটি জেনারেলি আমি ক্লিনিকে অ্যাকিউট কেসের ক্ষেত্রে 200 প্রেসক্রিপশন করে থাকি। অনেকে হয়তো রাস্টক্স 30 পোটেন্সি প্রেসক্রিপশন করতে পারেন, আপনিও করতে পারেন 30 পোটেন্সি, ডেফিনেটলি ইট উইল ওয়ার্ক। বাট যেহেতু এটা একটা অ্যাকিউট রোগের কথা বলছি, অ্যাকিউট কোল্ড কাপ, কোরাইজা, বডি এক, গা হাত পায়ে ব্যথা, মাথা ব্যথা, সর্দি, হাঁচি এই সমস্ত কথা বলছি, সেহেতু মোর দ্য হায়ার পোটেন্সি মোর এফিসিয়েন্টলি ওয়ার্কস দ্য রেমেডি। যত বেশি হায়ার পোটেন্সি সিলেকশন করবেন তত ভালো আপনি রেজাল্ট, তত ভালো আপনি উপকারিতা পাবেন। সো দ্যাট ইজ ওয়াই আই এম সেইং হিয়ার রাস্টক্স 200 পোটেন্সি ইউ ক্যান ইউজ, বিকজ রাস্টক্স 200 ওয়ার্কস ভেরি ফাস্ট অ্যান্ড ভেরি গুড। সো যদি আপনার অ্যাকিউট কোল্ড কাপ হয়ে থাকে, তার সাথে যদি আপনার বডি এক হয়, যদি তার সঙ্গে মাথা ব্যথা থাকে, এবং বডি এক যেটা হচ্ছে সেটা যদি প্রচণ্ড নড়াচড়াতে আরাম হয়, হার্ট প্রেসার আরাম হয়, তাহলে সেই ক্ষেত্রে আপনারা রাস্টক্স 200 এই ওষুধটা ওয়াটার সলিউশনে, 1 মিনিট, ওয়াটার সলিউশনে, দ্যাট মিন্স উইথ হাফ কাপ অফ ওয়াটার 10 ড্রপস রাস্টক্সিকোডেন্ড্রন, এবং সেইখান থেকে আধ ঘন্টা বা 1 ঘন্টা পর পর 1 চামচ করে নিতে পারেন। তাতে দেখবেন 6 থেকে 8টি ডোজেই আপনি খুবই ভালো বেনিফিট দেখতে পাবেন। সো কি বললাম, যদি আপনার বৃষ্টিতে ভেজার ইতিহাস থাকে, আপনি বৃষ্টিতে ভিজেছেন, তারপর যদি আপনার প্রচণ্ড গা হাত পায়ে ব্যথা হচ্ছে, মাথা ব্যথা হচ্ছে, তার সাথে আপনার এই যে গা হাত পায়ে ব্যথা, নড়াচড়াতে আরাম হচ্ছে, চলাফেরাতে আরাম হচ্ছে, এবং আপনি চুপচাপ শুয়ে থাকলে বা বসে থাকলে আপনার এই যে ব্যথা এগুলো বৃদ্ধি হচ্ছে, তাহলে সেই সমস্ত ক্ষেত্রে আপনি রাস্টক্সিকোডেন্ড্রন 200 পোটেন্সি এই ওষুধটা ইউজ করতে পারেন। এই রাস্টক্সিকোডেন্ড্রন সিলেকশনের ক্ষেত্রে আরেকটা আনকমন পিকিউলিয়ার সিমটম, যেটা অন্যান্য মেডিসিনে যেগুলো জেনারেলি দেখা যায় না, সেটা হচ্ছে রেড ট্রায়াঙ্গুলার টিপ, অর্থাৎ জিভের যে ডগাটা, জিভের যে ফ্রন্ট পজিশনটা, সেই ক্ষেত্রে আপনারা দেখবেন লাল রঙের টিপ দেখতে পাবেন। রাস্টক্স এই ওষুধটা সিলেকশন করার আগে যদি এই সাইনটা দেখতে পান, তাহলে আরও ভালো রাস্টক্স কাজ করবে। একটা পেশেন্ট আছে, একটা পেশেন্ট দেখে আবার ফিরে আসছে আলোচনায়। হ্যাঁ বলুন।
বলছে আমার ছাগল আছে, সারাদিনে কিছু খাবার খায় না, মকো চালাচ্ছে না, জবর কাটছে। জ্বর আছে, রোয়া দাঁড়ায় আছে বা অন্য কোনো সমস্যা, ভিজে মাটিতে ছিল, বৃষ্টিতে ভিজেছিল? বৃষ্টিতে ভিজছে, ভিজে যাচ্ছে, হালকা সর্দি ফর্দি আছে। কি বসে আছে, দাঁড়িয়ে আছে, কি অবস্থা? দাঁড়িয়ে আছে ঝুম মারার মতো, বসে আছে তো বসে আছে ঝুম। আটে এটা 10 পর 1 ঘন্টা পর খাওয়ান। কালকে রিপোর্ট দিন একটা। ওই চেম্বারটা কে যাচ্ছে? হ্যাঁ যাচ্ছে। তুমি করছি কত দিন বলছি, ঠিক আছে, লাইভ চলছে, ঠিক আছে। কালকে রিপোর্ট দিন এটা। এরকম টাইমে রিপোর্ট করো, সকালে তো বসো। সকালে নয়, সকালে বসি, সন্ধ্যাবেলা রিপোর্ট দিন। হ্যাঁ, আর দেখবেন যেন বৃষ্টিতে ভিজে না যায় বা ভেজা মাটিতে যেন না থাকে, ঠিক আছে। সো রাস্টক্স কোন ক্ষেত্রে আপনারা সিলেকশন করবেন আশা করি বোঝাতে পেরেছি। নেক্সট মেডিসিনে চলে আসি, ডালকামারা। ডালকামারা আপনারা কোন ক্ষেত্রে ইউজ করবেন? যদি দেখেন কেউ রেন এক্সপোজারে না গিয়ে যদি ড্যাম্প ওয়েদারে ঘোরা হয়েছে, যেমন ধরুন বৃষ্টি হয়ে গেল, বৃষ্টি হওয়ার পর যে ভিজে আবহাওয়া, স্যাঁতস্যাঁতে আবহাওয়া যেটা থাকে, যখন দেখবেন হালকা হালকা হাওয়া বইছে বা ভেজা ওয়েদারটা রয়েছে কিন্তু বৃষ্টিতে ভেজেনি, বৃষ্টিতে ভিজলে চলে আসবে রাস্টক্স। আবার বৃষ্টিতে ভিজলে যে ডালকামারা আসবে না সেটা কিন্তু নয়, তবে জেনারেলি বৃষ্টিতে ভিজে যদি গা হাত পায়ে ব্যথা, জ্বর সর্দি কাশি এই সমস্ত প্রবলেমগুলো আসে তাহলে সেই ক্ষেত্রে রাস্টক্স ভালো কাজ করে থাকে। কিন্তু ডালকামারার ক্ষেত্রে ডাইরেক্ট বৃষ্টিতে না ভিজে যদি বৃষ্টির যে ভেজা যে মানে ড্যাম্প যে ওয়েদারটা, ধরুন বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে ভেজা হলো না কিন্তু রাস্তার কোনো সাইডে দাঁড়ানো হলো বা জানলার সাইডে কেউ বসে আছে, বৃষ্টি হচ্ছে খুব জোরে, এবং সেই যে হাওয়াটা লেগে যদি কারো সর্দি কাশি জ্বর হয়, বা ধরুন বাসে করে কেউ যাচ্ছে, বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এবং জানলা ধারে বসেছে, ভেজা লাগলো না, কোনো বৃষ্টির জল গায়ে লাগলো না, কিন্তু ওই বৃষ্টি ভেজা যে হাওয়াটা, ড্যাম্প যে ওয়েদারটা, সেই ওয়েদারটা গায়ে লেগে যদি কারো সর্দি কাশি হাঁচি, গা হাত পায়ে ব্যথা এগুলো হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে ডালকামারা আপনি ইউজ করতে পারবেন। সো হোয়াট আর দ্য ডিফারেন্সিয়েটিং পয়েন্ট অফ রাস্টক্স অ্যান্ড ডালকামারা? Because when you select a remedy, is it Rastox or is it Dalkamara? You have to differentiate at first. Without differentiation, you cannot select single remedy in homeopathy because there are a lot of symptoms which are so similar উইথ ইচ আদার। এই ডালকামারা এবং রাস্টক্সের মধ্যে অনেক সময় কনফিউশন আসে। সো কী কী ক্ষেত্রে আপনারা ডিফারেন্সিয়েট কোন ক্ষেত্রে আপনারা করতে পারবেন? রাস্টক্সের ক্ষেত্রে দেখবেন বর্ষার একদম ডাইরেক্ট জলে ভিজে যদি সমস্যা হয় সেই ক্ষেত্রে রাস্টক্স, কিন্তু ডালকামারা ডাইরেক্ট বৃষ্টির জলে না ভিজে ওই হাওয়ায় যদি লেগে কারো সর্দি কাশি বা জ্বর চলে আসে সেই ক্ষেত্রে ডালকামারা। রাস্টক্সের একটা জিভের রেড ট্রায়াঙ্গুলার টিপ আপনারা দেখতে পাবেন, জিভের যে সামনের পোর্শন সেই ক্ষেত্রে বা সেই জায়গাতে আমরা রেড ট্রায়াঙ্গুলার টিপ দেখতে পাই, কিন্তু ডালকামারাতে সেটা আমরা দেখতে পাই না। রাস্টক্সে গা হাত পায়ে টিপলে আরাম হয় কিন্তু ডালকামারাতেও হয়, কিন্তু রাস্টক্সে যত বেশি হয় তত বেশি কিন্তু ডালকামারাতে হয় না। রাস্টক্সের আরেকটা ইম্পর্টেন্ট সিমটম হচ্ছে অল সিমটমস অ্যাগ্রাভেটস ডিউরিং ফাস্ট মুভমেন্ট, বাট ইন কেস অফ ডালকামারা দিস সিমটম ইজ নট প্রেজেন্ট। রাস্টক্সের ক্ষেত্রে আমরা দেখব যে ফাস্ট মুভমেন্টে যে কোনো ব্যথা, যে কোনো প্রবলেম বেড়ে যায় কিন্তু কন্টিনিউয়াস মুভমেন্টে আরাম হয়, কিন্তু ডালকামারাতে এই লক্ষণটি থাকে না। সো এইভাবে আমাদেরকে ডিফারেন্সিয়েশন করে নিতে হবে। নেক্সট মেডিসিন চলে আসি অ্যাকিউট কোল্ড কাফের, ইউপেটোরিয়াম। যদি কেউ বৃষ্টিতে ভিজে থাকে বা ওভার ওয়ার্ক করে থাকে বা এই সিজনে বৃষ্টিতে না ভিজলেও ড্যাম্প ওয়েদারে থাকার পর, ভেজা মাটিতে ঘোরার পর বা যে কোনো কারণে
কোনো পেশেন্ট যদি জ্বর সর্দি কাশি নিয়ে এসেছে, তার সাথে যদি সিভিয়ার বডি পেন থাকে, সিভিয়ার মাস্কুলার পেন থাকে, স্পেশালি নট মাস্কুলার পেন, বিকজ ইন কেস অফ মাস্কুলার পেন উই মে থিঙ্ক অ্যাট ফার্স্ট রাস্টক্স, বাট ইন কেস অফ বোনি পেন, যদি হাড়ে হাড়ে ব্যথা হয়, ব্রুইস টাইপ অফ পেন, যদি কেউ কোনো লাঠি দিয়ে কাউকে পেটানো হয়, যে ধরনের ব্যথা হয়, সেই ধরনের যদি বনি পেন থাকে, সেই ধরনের হাড় ভাঙা যদি ব্যথা থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনারা ইউপেটোরিয়ামের কথা মনে করতে পারেন। আবার বলে দিই, বেশ কিছু পেশেন্ট আছে, পেশেন্ট এসেই বলবে আপনাকে যে ডাক্তারবাবু আমার জ্বর হয়েছে, কিন্তু জ্বরের সাথে সাথে মেন লক্ষণ যেটা, সেটার উপর জোর দেবে, যে লক্ষণটা সেটা হচ্ছে প্রচণ্ড গা হাত পায়ে ব্যথা, এবং সেই গা হাত পায়ে ব্যথার দেখবেন মাস্কুলার পেন না হয়ে বনি পেন অর্থাৎ হাড়ে ব্যথা হবে। এবং আপনি যদি কেস টেকিং করে দেখেন, ক্রস ভেরিফাই করেন, ইন্টারপ্রিটেশন করেন, দেখবেন ব্যথাটা মাসল ছাড়িয়ে, মাস্কুলার লেভেল ছাড়িয়ে হাড় পর্যন্ত পৌঁছে গেছে। এবং এই বনি পেনে, এই হাড় ভাঙা ব্যথাতে, এই ব্রুইসড পেনে ইউপেটোরিয়াম ইজ দি রেমেডি। ইউপেটোরিয়াম ইজ very essential remedy in case of bony pain, in case of bruised pain. So definitely you may think eupatorium when you see bony pain, the pain is severe and bruised type of pain. So বুঝতে পারলেন ইউপেটোরিয়াম কোথায় সিলেকশন করতে হবে। তাহলে রাস্টক্স ইন কেস অফ মাস্কুলার পেনে ভালো কাজে লাগবে, এবং ইউপেটোরিয়াম আপনি মনে রাখবেন বনি পেন বা হাড় ভাঙা ব্যথাতে ভালো কাজে লাগবে। একটা পেশেন্ট আছে, পেশেন্ট দেখে আবার আসছি, বলুন। তাহলে আপনি অ্যালোপ্যাথি চলে যান, অ্যালোপ্যাথি চলে যান। এক্সট্রা মাসেল গ্রোথ হয়েছে, 11 তারিখ ওষুধ নিয়ে গেছেন, আজ 13 তারিখ বলছেন কমেনি, ধৈর্য নাই, তাহলে অ্যালোপ্যাথি চলে যান। একটা টিউমারের মতন হয়ে আছে ফোলা, 11 তারিখ ওষুধ নিয়ে গেছেন, আজকে 13 তারিখ, আপনি আপনি বলছেন কমেনি। আপনার তো বোঝানো উচিত ছেলেকে। আমি আমার তাহলে অপারেশন করে নিন, আমি আমার তরফ থেকে তো বুঝিয়ে দিয়েছি যা বোঝার, ওর থেকে ভালো বোঝানো হবে না। এরকম করে বেকার টাইমটা নষ্ট করবেন, অপারেশন করে নিন। এগুলো হাস্যকর ব্যাপার, আর কিছু না। মানে ওর ক্ষেত্রে বলিনি, মানে ওর যে ধৈর্য নেই সেক্ষেত্রে বলিনি। ও যে বলছে এই কথাটা যে কমবে, ও যে চিন্তা করছে যে দুদিনে কমে যাবে, একটা টিউমার, একটা মাসেল গ্রো হয়ে আছে, একটা টিউমার টাইপ গ্রো হয়ে আছে, সেটা দুদিনে কমে যাবে, এটা যে ভাবছেও, এটা হাস্যকর ব্যাপার। এটা অ্যালোপ্যাথি হোক আর হোমিওপ্যাথি হোক, ওটা কী করে কমে যাবে? কোনোদিনও কমবে না অ্যালোপ্যাথি। এটা কি জাদু বটে যে ওষুধটা দেওয়া হলো কমে যাবে, উড়ে যাবে? টিউমার বটে, ওটা দুদিনে কমে কি? তো তার থেকে ভালো আপনি অ্যালোপ্যাথি যান, অপারেশন করে নিন। ধৈর্য নেই যখন, সময় নষ্ট করে বেকার কী লাভ? না ঠিক আছে, ওটা করে লাভ নেই, কিছুই হবে। পদ্ধতি বললাম যে সার্জারি, একটা টিউমার হয়েছে, ওষুধ খেয়ে কমাতে গেলে টাইম লাগবে স্বাভাবিক। ইট মে বি অ্যালোপ্যাথি, অ্যালোপ্যাথি হতে পারে, এটা হোমিওপ্যাথি হতে পারে, যাই হোক, যে প্যাথি হোক টাইম লাগবে। ওটা কোনো পদ্ধতি যদি মানে তাড়াতাড়ির মধ্যে চাওয়া হয়, তাহলে আমি বলবো সার্জারি। কিন্তু সার্জারিটা হচ্ছে মানে সার্জারিটা সঠিক পদ্ধতি নয়। সার্জারিটা করলে পরে কারণটা তো শরীরে থেকে গেল, যে কারণে টিউমারটা শরীরে এসেছে। আমার শরীরে তো টিউমার নেই, আপনার শরীরে তো টিউমার নেই, তো ছেলের শরীরে যে টিউমারটা হয়েছে তার পিছনে তো একটা কারণ আছে। তো সেই কারণটা কেটে বাদ দিতে পারবে সার্জেন? বাদ দিতে পারবে না। তাহলে ওই টিউমারটা ওইখান থেকে কেটে বাদ দেওয়া হলো, অন্য শরীরের অন্য কোনো জায়গাতে হবে, ওই জায়গাতে না হলো। তো এই জিনিসটা বুঝতে হবে। যদি না বুঝে পেশেন্ট, তাহলে ডাক্তারের কিছু, ফিজিশিয়ানের কিছু করার নেই। ডাক্তার যেটা বলার বলবে, পেশেন্ট ভুগবে যদি না শোনে। যাই হোক, ঠিক, হ্যাঁ। তো এই ধরনের কিছু পেশেন্ট পাবেন। এখনই যে পেশেন্ট এসেছিল, সেই পেশেন্টটা একটা টিউমারের পেশেন্ট 11 তারিখে টিউমার নিয়ে এসছে, 11 জুলাই, এবং আজকে 13 তারিখ। আজকে এসে বলছে টিউমারটা কমেনি, হড়বড় করছে। পেশেন্ট যে এসেছে, পেশেন্টের গার্জেন আর কি, যে পেশেন্ট, তার বাবা এসেছে। বাবাকে বারবার বলছে বাবা কমছে না। যাই হোক, হ্যাঁ, একটা পায়ের কাছে খুব সম্ভবত একটা কোনো জায়গাতে একটা টিউমার হয়েছিল, টিউমার গ্রোথ হয়েছিল এরকম সাইজের, 5 সেন্টিমিটার হবে, খুব এত বড় হবে, 5 সেন্টিমিটার প্রায়। তো এইরকম সাইজের টিউমার 11 তারিখ ওষুধ নিয়ে গিয়ে আজকে এক্সপেক্ট করছে যে আজকের মধ্যে কমে যাবে। তো কী বলবো, এদেরকে কিছু বলার নেই, সার্জেনের কাছে পাঠিয়ে দিলাম, যান, তাদের ট্রিটমেন্ট হবে। তো যাই হোক, তো আলোচনায় আমি ফিরে আসি। আলোচনা করছিলাম অ্যাকিউট কোল্ড কাফ ফিভার নিয়ে। তো রাস্টক্স, ডালকামারা, ইউপেটোরিয়াম কোন কোন ক্ষেত্রে ইউজ করবেন আবার বলে দিচ্ছি।
যদি আপনারা দেখেন বৃষ্টিতে ভেজা হয়েছে এবং তারপর মাস্কুলার পেন হচ্ছে, গা হাত পায়ে প্রচণ্ড ব্যথা হচ্ছে, আই মিন টু সে ইন কেস অফ রেন এক্সপোজার, হোয়েন ইউ ফাইন্ড সিভিয়ার মাস্কুলার পেন, I mean severe body ache that is relieved by heart pressure, that is relieved by continuous movement and aggravated due to fast movement, and patient can't lie on one position, পেশেন্ট এক জায়গাতে শুয়ে বসে থাকতে পারছে না, কন্টিনিউয়াসলি মুভ করছে এদিক ওইদিক এবং হার্ট প্রেশার আরাম হচ্ছে, এই সমস্ত ক্ষেত্রে আপনারা রাস্টক্স ইউজ করবেন। হোয়াট এভার মে বি দ্য ডিজিজ, ইট মে বি অ্যাকিউট কোল্ড কাপ, ইট মে বি ফিভার, ইট মে বি হেডেক, ইট মে বি বডি এক, যাই হোক না কেন, রোগ যাই হোক, যদি এই লক্ষণগুলো থাকে যে গা হাত পায়ে ব্যথা, প্রচণ্ড ব্যথা, চাপ দিলে আরাম, নড়াচড়াতে আরাম, চুপচাপ শুয়ে থাকলে বৃদ্ধি এবং রেড ট্রায়াঙ্গুলার টিপ যদি জিভে দেখতে পান, হোয়াট এভার মে বি দ্য ডিজিজ, এই সিমটমগুলো থাকলে রোগ যাই হোক না কেন আপনার রোগ ভালো হবেই। বিকজ হোমিওপ্যাথি ট্রিটস দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। হোমিওপ্যাথি কোনো রোগের চিকিৎসা করে না, বরঞ্চ রোগীর ট্রিটমেন্ট করে বা চিকিৎসা করে। নেক্সট ব্রায়োনিয়ার কথা আমি বলবো। এবারে আলোচনা করলাম রাস্টক্স, ডালকামারা এবং ইউপেটোরিয়াম, এবারে বলবো ব্রায়োনিয়ার কথা। ব্রায়োনিয়া আপনি কীভাবে সিলেকশন করবেন? হোয়েন ইউ সি আ পেশেন্ট হু ইজ সাফারিং ফ্রম কোল্ড কাফ অর হেডেক, স্পেশালি যখন আপনি দেখবেন কোনো একটা পেশেন্ট আপনার চেম্বারে এসেছে এবং সেই রোগীটা জ্বর, সর্দি, কাশি নিয়ে এসেছে, সেই যে সর্দি, সেই সর্দিটা ড্রাই সর্দি, বা সেই যে কাফ বা কাশি, সেই কাশিটা হচ্ছে ড্রাই কাফ। ইন কেস অফ ড্রাই কোল্ড কাফ, at first you have to think bryonia, because bryonia alba is a very essential remedy in case of dry cold cough, because dryness is a very essential keynote of bryonia. That is why many pioneers has called this remedy bryonia. bryonia কে অনেক পায়োনিয়ার, অনেক অভিজ্ঞ হোমিওপ্যাথিক ডক্টরেরা ব্রায়োনিয়া বলে আখ্যা দিয়েছেন। কেন? বিকজ ব্রায়োনিয়াতে প্রত্যেকটা জায়গাতেই ড্রাই বা শুকনো এই লক্ষণটি আমরা দেখতে পাই। দ্যাট ইজ ওয়াই ম্যানি ডক্টরস, ম্যানি পায়োনিয়ার্স কল্ড ব্রায়োনিয়া, ব্রায়োনিয়াকে ব্রায়োনিয়া বলে থাকেন। সো এগুলো বাইরে চলে গেলাম, একটু আলোচনায় ফিরে আসি। তো কোন ক্ষেত্রে আপনার ব্রায়োনিয়া সিলেকশন করবেন? যখন দেখবেন কোনো একটা পেশেন্ট বা আপনি যদি রোগী হয়ে থাকেন নিজে, যখন দেখবেন আপনার প্রচণ্ড গা হাত পায়ে ব্যথা, তার সাথে মাথায় ব্যথা রয়েছে এবং জিভ প্রচণ্ড শুকনো, সাথে সাথে আপনার প্রচণ্ড জল পিপাসা আসছে এবং একবারে 1 গ্লাস 1.5 গ্লাস করে জল পান করছেন, অর্থাৎ থার্স্ট লার্জ কোয়ান্টিটি অফ কোল্ড ওয়াটার, একসঙ্গে অনেকটা করে জল পান করছেন। আর্সেনিকের মতন অল্প অল্প করে জল পান নয়, অনেকটা করে একবারে জল পান, লাইক মার্চ সল, লাইক ন্যাট্রামিওর। ম্যানি আদার রেমেডিস আর দেয়ার ইন হোমিওপ্যাথি who are so thirsty. So like those remedies, bryonia also very much thirsty. So যখন আপনি দেখবেন জিভ শুকনো রয়েছে এবং তার সঙ্গে প্রচণ্ড পানি পিপাসা রয়েছে, অর্থাৎ জল তেষ্টা রয়েছে, সাথে আপনার মাথায় প্রচণ্ড ব্যথা এবং ব্রায়োনিয়ার সমস্ত লক্ষণই নড়াচড়াতে বৃদ্ধি হবে এবং শুয়ে থাকলে আরাম হবে। তাহলে কি দেখবেন আপনি? যখন একটা পেশেন্ট আপনার ক্লিনিকে এসেছে এবং আপনি দেখছেন আপনার যে পেশেন্টের সমস্যা, ইট মে বি ড্রাই কাফ, ইট মে বি হেডেক, ইট মে বি বডি এক, হোয়াট এভার মে বি দ্য ডিজিজ যেটা নিয়ে পেশেন্ট এসেছে, যে রোগী হোক না কেন, যদি দেখেন পেশেন্ট বলছে আমি চুপচাপ শুয়ে থাকলে আমার আরাম হচ্ছে সমস্ত লক্ষণ এবং নড়াচড়াতে, ইভেন যদি সে এপাশ ওপাশও করতে যায় তাতেও তার সমস্যা বেড়ে যাচ্ছে, দ্যাট মিন্স অ্যাগ্রাভেটস ডিউ টু মুভমেন্ট অর মোশন, তাহলে সেই ক্ষেত্রে আপনি ব্রায়োনিয়ার কথা চিন্তা করবেন। আরও কয়েকটা লক্ষণ যেগুলো দেখবেন ব্রায়োনিয়া সিলেকশন করার আগে, জিভ প্রচণ্ড শুকনো থাকবে, জিভের যে উপরের অংশ তাতে হোয়াইট কোটিং অর ইয়েলোইস কোটিং দেখতে পাবেন, অর্থাৎ হলুদ এক ধরনের আস্তরণ বা সাদা এক ধরনের আস্তরণ দেখতে পাবেন। এন্টিম ক্রুডে অন্য ধরনের আস্তরণ থাকে, এটা কিন্তু হোয়াইট আস্তরণ, মানে আমি কোনো মোটা প্রলেপ বলিনি, প্লেন হোয়াইট থাকবে এবং শুকনো থাকবে, অথবা ইয়েলোইস কোটিং থাকবে, যে ক্ষেত্রে আমরা দেখেছিলাম রাস্টক্সের ক্ষেত্রে রেড ট্রায়াঙ্গুলার টিপ জিভে দেখেছিলাম, তার সাথে ইমপ্রিন্ট অফ টিথ, অর্থাৎ জিভের ধারে ধারে
দাঁতের ছাপ দেখেছিলাম, কিন্তু এই ক্ষেত্রে আপনার ব্রায়োনিয়ার ক্ষেত্রে জিভটা হবে পুরো শুকনো এবং ইয়েলোইশ কোটিং বা জিভটা সাদা কোটিং থাকবে, ঠিক আছে। তার সাথে প্রচণ্ড জলের পিপাসা থাকবে, মাথায় ব্যথা থাকবে, মাথায় ব্যথা এইভাবে টিপলে আরাম হবে। এই যে মাথায় ব্যথাটা, এই মাথায় ব্যথাটা কিন্তু ফ্রন্টাল হেডেক হবে। এগুলো মনে রাখার মতন, এগুলো ডিফারেন্সিয়েশন করার মতন। যদি আপনার এই দুই জায়গাতে ব্যথা হয়, দ্যাট ইজ কল্ড ক্যারোটিড হেডেক। ক্যারোটিড আর্টারিতে যদি ব্যথা হয় তাহলে কিন্তু ব্রায়োনিয়া না হয়ে সেই ক্ষেত্রে বেলেডোনা চলে আসতে পারে। যদি মাথার পিছন দিকে ব্যথা হয়, পিছন দিক থেকে ক্রমাগত সামনের দিকে ব্যথা আসে, ইট মে বি or the drug may come জেলসিমিয়াম। যদি আপনার মাথায় ব্যথাটা সামনের থেকে পিছন দিকে যায় তাহলে ব্রায়োনিয়া যেমন আসবে, সেই ক্ষেত্রে ল্যাকডিফ্লোরেটাম চলে আসতে পারে। সেই ক্ষেত্রে আপনার পিছন থেকে যদি সামনের দিকে আসে, জেলসিয়ামের সাথে সাথে সাইলেসিয়া স্যাঙ্গুনেরিয়া আসতে পারে। রাইট সাইডের হেডেক হলে স্যাঙ্গুনেরিয়া, লেফট সাইডের হেডেক হলে আপনার স্পাইজিলিয়া আসতে পারে। তো এগুলো আপনাদেরকে ডিফারেন্সিয়েট করে নিতে হবে। তো আমি আলোচনা করছি ব্রায়োনিয়া সম্বন্ধে। আবার বলে দিই, তাহলে ব্রায়োনিয়ার কিনোট সিমটম আপনি কী দেখবেন? যদি পেশেন্ট গা হাত পায়ে ব্যথা, মাথায় ব্যথা নিয়ে আসে এবং সেই গা হাত পায়ে ব্যথা, মাথায় ব্যথা বা কাশি যাই হোক না কেন, সেটা যদি নড়াচড়ায় বৃদ্ধি হয় তাহলে সেক্ষেত্রে ব্রায়োনিয়ার কথা চিন্তা করবেন আপনি। যদি পেশেন্টের জিভ পুরো শুকনো থাকে, জল পিপাসা প্রচণ্ড রকমের থাকে এবং পেশেন্টের মাথায় ব্যথার চাপ দিলে যদি আরাম হয় এবং জিভে যদি ইয়েলোইশ কোটিং থাকে, সেই ক্ষেত্রে আপনারা ব্রায়োনিয়া সিলেকশন করতে একদমই দেরি করবেন না। সো আমি যে এই যে আলোচনাগুলো করছি, এই আলোচনাটা কিন্তু একতরফা আপনারা কেউই নেবেন না। এক দুটো সিমটম থাকলে আপনারা কিন্তু এই মেডিসিনগুলো নেবেন না। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আমি যে মেডিসিনের সিমটমগুলো বলছি, যখন আপনারা এই সমস্ত সিমটমগুলো বা যে সমস্ত সিমটমগুলো বলছি তার মধ্যে মোটামুটি 5-6টা সিমটম দেখবেন একসাথে, সেই 5-6টা সিমটমের উপর ভিত্তিতে কিন্তু আপনারা মেডিসিন সিলেকশন করবেন। আদারওয়াইজ ইউ মে ফেল, your medicine may fail, your medicine can't work। আপনার যে সিলেকশন হবে সেটা কাজ করবে না যদি আপনি একটা বা দুটো সিমটমের উপর মেডিসিনটা দিয়ে থাকেন। তো অবভিয়াসলি আপনি 4-5টা মিনিমাম সিমটম দেখবেন এই মেডিসিনগুলো সিলেকশন করার আগে। তাহলে আমি আলোচনা করলাম রাস্টক্স, আমি আলোচনা করলাম ব্রায়োনিয়া, আমি আলোচনা করলাম ডালকামারা এবং ইউপেটোরিয়াম। আবার শেষে আমি জিস্ট করে দেবো। নেক্সট যে আমি মেডিসিনটার কথা বলবো সেই মেডিসিনটার নাম হচ্ছে অ্যাকোনাইট। অ্যাকোনাইট কত দুর্দান্ত একটা রেমেডি ইন কেস অফ অ্যাকিউট ডিজিজ। ইট মে বি অ্যাকিউট কোল্ড কাপ, ইট মে বি অ্যাকিউট হেডেক, ইট মে বি অ্যাকিউট ডিসেন্ট্রি, অ্যাকিউট ডায়রিয়া, অ্যাকিউট অ্যাবডোমিনাল কলিক, হোয়াট এভার মে বি দ্য ডিজিজ। ইফ দ্য ডিজিজ ইজ অ্যাকিউট, অ্যাট ফার্স্ট ইউ মে থিঙ্ক অ্যাকোনাইট নেপেলাস। অ্যাকিউট ডিজিজের এই ওষুধটাকে এক ধন্বন্তরী ওষুধ বলা চলে। এই ওষুধটা অ্যাকিউট যে কোনো রোগেই যত ফ্রিকোয়েন্টলি ইউজ হয়, আর কোনো মেডিসিনই এত ফ্রিকোয়েন্টলি অ্যাকিউট ডিজিজে ইউজ হয় না। সো অ্যাকোনাইট এই ওষুধটা আমরা নাম শুনেছি, অ্যাকোনাইট খুব একটা ভালো রেমেডি। তো অ্যাকোনাইটের কোন সিমটমে আপনারা অ্যাকোনাইট সিলেকশন করবেন? জ্বর, সর্দি, কাশি, মাথায় ব্যথা, এই সমস্ত ক্ষেত্রে। আপনার ক্ষেত্রে আপনার পেশেন্ট যদি আপনাকে সিমটম দেয় যে আমার এই যে জ্বর সর্দি বা মাথায় ব্যথা এটা হঠাৎ করে শুরু হলো আফটার কোল্ড এক্সপোজার, স্পেশালি যদি বাসে করে বা ট্রেনে করে কোনো জায়গাতে যাওয়া হয়েছিল বা বাইকে করে অনেক দূর যাওয়া হয়েছিল সকালের দিকে অথবা সন্ধ্যার দিকে, এবং সেই সকালের বা সন্ধ্যার হাওয়া লেগে, ঠান্ডা হাওয়া লেগে, কোল্ড এয়ার লেগে যদি কারো অ্যাকিউট কোল্ড কাপ শুরু হয় এবং সেই অ্যাকিউট কোল্ড কাপ যদি আকস্মিকভাবে শুরু হয়, অর্থাৎ সাডেন অনসেট যদি আপনি দেখতে পান হঠাৎ করে শুরু হয়েছে, তাহলে সেক্ষেত্রে আপনি অ্যাকোনাইটের কথা চিন্তা করবেন। তো এই ক্ষেত্রে আপনি পেশেন্টকে প্রায় বলতে শুনবেন যে ডাক্তারবাবু আমার 2 ঘন্টা বা 3 ঘন্টা আগে পর্যন্ত কিচ্ছু প্রবলেম ছিল না, আমার সকাল পর্যন্ত কিচ্ছু প্রবলেম ছিল না, কিন্তু সকাল 10টা বাজতে না বাজতেই আমার সমস্যা শুরু হয়ে গেল, বা সকাল থেকে আমি একদম ফিট ছিলাম, আমি একদম ভালো ছিলাম, আমার কোনো প্রবলেম ছিল না, আমি সমস্ত কাজ আমার করেছি দৈনন্দিন, কিন্তু হঠাৎ করে সন্ধ্যা 6টা থেকেই আমার প্রবলেম স্টার্ট হয়ে গেল। হোয়াই? বিকজ এভরি সিমটম, এভরি প্রবলেম অফ অ্যাকোনাইট নেপেলাস অ্যাগ্রাভেটস ইন দ্য ইভিনিং, অ্যাট নাইট অর ইন দ্য ইভিনিং। সো যদি কোনো পেশেন্ট এসে বলে যে কোনো আমার রোগ লক্ষণ হঠাৎ করে শুরু হলো এবং এটা যদি সন্ধ্যাবেলায় হয়,
তাহলে আপনি সেই ক্ষেত্রে অ্যাকোনাইটের কথা একবার চিন্তা করবেন। সাডেন অনসেট আমরা আর্সেনিক অ্যালবামের মধ্যে দেখতে পাই, ম্যাকফোসে দেখতে পাই সাডেন অনসেট অফ ডিজিজ, বেলেরোনার মধ্যে দেখতে পাই সাডেন অনসেট অফ অ্যাকিউট কোল্ড কাপ অর অ্যানি আদার ইলনেসেস। সো we have to differentiate all of these remedies. So definitely we have to study again and again materia medica, and after study we can differentiate these remedies. So অ্যাকোনাইট সিলেকশন করার ক্ষেত্রে আপনি দেখবেন সাডেন অনসেট হয়েছে কিনা, রোগ যাই হোক না কেন, হোয়াট এভার মে বি দ্য ডিজিজ, ইট মে বি অ্যাকিউট কোল্ড, অ্যাকিউট কাপ, অ্যাকিউট হেডেক, অ্যাকিউট ফিভার, আপনি দেখে নেবেন এই যে রোগটা, এই রোগটা হঠাৎ করে শুরু হয়েছে কিনা এবং কোল্ড এক্সপোজারে থাকার পর শুরু হয়েছে কিনা। যদি এই কারণ আপনি পেয়ে যান যে অ্যাকিউট কাপ বা কোল্ড বা হেডেক কোল্ড এক্সপোজারে থাকার পর হয়েছে, ঠান্ডা হাওয়া লাগার পর হয়েছে এবং হঠাৎ করে হয়েছে, তাহলে আপনি কিন্তু একদমই দেরি করবেন না অ্যাকোনাইট সিলেকশন করার ক্ষেত্রে। অ্যাকোনাইটের যে স্নিজিং, অ্যাকোনাইটের যে করাইজা, সেই ক্ষেত্রে আপনি দেখতে পাবেন ফ্লুয়েন্ট করাইজা, নাক দিয়ে ক্রমাগত পাতলা জল বেরোবে, চোখ দিয়ে ক্রমাগত পাতলা জল বেরোবে এবং এটা কিন্তু মোটা হবে না। এই যে করাইজা বা এই যে ডিসচার্জ, নাক দিয়ে যে ডিসচার্জ হবে, এই ডিসচার্জটার কিন্তু নেচার হবে একদম পাতলা, ফ্লুয়েন্ট করাইজা। সো ইন কেস অফ ফ্লুয়েন্ট করাইজা, হোয়েন ইউ ফাইন্ড, যখন আপনি দেখবেন যে কোল্ড এক্সপোজারের পর হঠাৎ করে এটা শুরু হয়েছে, 1-2 ঘন্টা আগে পর্যন্ত কিছু ছিল না, হঠাৎ করে শুরু হলো, সেই ক্ষেত্রে আপনি দেখবেন অ্যাকোনাইট প্রয়োগ করে খুবই ভালো ফল পাওয়া যায়। তো অ্যাকোনাইট এক্ষেত্রে আমি জেনারেলি 6 বা 30 পোটেন্সি ইউজ করে থাকি। অনেকে 200 পোটেন্সি রেকমেন্ড করতে বলতে পারেন বা রেকমেন্ড করতে পারেন, সেটাও ঠিক, আমি বলবো না ভুল, বিকজ মোর দ্য অ্যাকিউট প্রবলেম মোর দ্য হায়ার পোটেন্সি। যত বেশি তরুণ রোগ তত বেশি হায়ার পোটেন্সি দিলে কুইকলি কাজ হয়। কিন্তু আমি জেনারেলি আমার ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স অনুযায়ী বলছি 6 বা 30 পোটেন্সি আমি ইউজ করে থাকি এবং ভালো ফল পাই। ওই জন্য আমি কোনোদিনও 200 পোটেন্সি ইউজ করে অ্যাকিউট কেসে দেখিনি। সো 6 বা 30 পোটেন্সি ইউজ করবেন। আর আগের যে ওষুধগুলোর কথা বললাম, ডালকামারা, ব্রায়োনিয়া, রাস্টক্স অ্যান্ড ইউপেটোরিয়াম, এই 4টে ওষুধই আমি 200 পোটেন্সি জেনারেলি অ্যাকিউট কেসে ইউজ করে থাকি। কীভাবে ইউজ করবেন? ওই একই নিয়ম, হাফ কাপ জল নেবেন বা 1 কাপ জল নেবেন, কোনো অসুবিধা নেই। সেটাতে আপনি 8 থেকে 10 ফোঁটা আপনার সিলেকশন করা মেডিসিন দেবেন, যে মেডিসিনের সিমটম আপনার মধ্যে আছে সেই মেডিসিনটা দেবেন এবং সেটা একটা চামচ দিয়ে ভালো করে নাড়িয়ে সেটা থেকে 1 চামচ করে 1 ঘন্টা বা আধ ঘন্টা পর পর আপনি নিতে থাকবেন। অ্যাকর্ডিং টু ইউর ইন্টেন্সিটি অফ দ্য ডিজিজ, অ্যাকর্ডিং টু ইউর সিভিয়ারিটি অফ ইউর ডিজিজ, ইউ মে টেক দ্য রেমেডি হাফ অ্যান আওয়ারলি অর 1 আওয়ারলি, 1 স্পুন, এইভাবে নিতে থাকবেন। অবশ্যই জলটা ফিল্টার করা জল হতে হবে অথবা সেদ্ধ করা জল হতে হবে, অর্থাৎ ডিস্টিলড ওয়াটার হতে হবে, পরিশ্রুত জল হতে হবে। সো নেক্সট মেডিসিন যেটার কথা আমি বলবো, আলোচনা হলো রাস্টক্স, ব্রায়োনিয়া, ডালকামারা, ইউপেটোরিয়াম অ্যান্ড অ্যাকোনাইট। নেক্সট যে মেডিসিনের আমি কথা বলবো সেই মেডিসিনের নাম হচ্ছে আর্সেনিক অ্যালবাম। এই আর্সেনিক অ্যালবাম, এই যে ওষুধটা, এই ওষুধটার নাম আমরা কেউই নেই যে এই নামটা শুনিনি। এই করোনাকালে গত বছর থেকে এই ওষুধটার অনেক অপব্যবহার হয়েছে। হ্যাঁ, অপব্যবহার হয়েছে। আর্সেনিকটাকে যেভাবে ইউজ করার কথা বা হোমিওপ্যাথিক মেডিসিন যে ওয়েতে কাজ করে থাকে, যে প্রিন্সিপালে কাজ করে থাকে, হোমিওপ্যাথির মূল প্রিন্সিপালই হচ্ছে সিমিলিমাম সিমিলিবাস কিওরেন্টার, সমং সময়েতি। অর্থাৎ যে লক্ষণ আমরা পেশেন্টের মধ্যে দেখতে পাবো সেই লক্ষণ যে মেডিসিনের মধ্যে আছে, সেই মেডিসিনটা যখন আমরা ওই পেশেন্টকে দেবো তখন পেশেন্ট সুস্থ হবে। সো এই সূত্রের উপর ডিপেন্ড করে কিন্তু আর্সেনিক অ্যালবাম লাস্ট 1 থেকে 1.5 বছর ধরে ইউজ হয়নি। এটাকে পাইকারি দরে এটাকে অপব্যবহার করা হয়েছে, মিস ইউজ করা হয়েছে। সো আর্সেনিক এই ওষুধটার কথা আমরা সকলেই জানি, আর্সেনিক অ্যালবাম এই ওষুধটার নাম সকলেই শুনেছি, কিন্তু এর সঠিক ব্যবহার কিন্তু আমরা জানি না। কখন আপনারা কোন সিমটমের ভিত্তিতে আপনারা এই ওষুধটা দিতে পারবেন বা দেবেন, সেটাই আমি আজকের এই আলোচনায় বলবো। সো অ্যাকিউট কোল্ড কাফ বা অন্যান্য অ্যাকিউট অনেক রোগে আর্সেনিক অ্যালবাম এই ওষুধটি খুব ভালো ইউজ হয়ে থাকে। আর্সেনিক অ্যালবা বা আর্সেনিক অ্যালবাম, ঠিক আছে। আর্সেনিক আয়োড আছে, আর্সেনিকের আরও 2-1টা ওষুধ আছে। তো এখানে আমি এক কথা বলছি আর্সেনিক অ্যালবাম বা আর্সেনিক অ্যালবা, এই ওষুধটারই কথা বলছি। তো আপনি এই যে অ্যাকিউট কেস, হোয়াট এভার মে বি দ্য ডিজিজ, বারবার বলছি, রোগ যাই হোক না কেন, রোগের ট্রিটমেন্ট আমরা করব না,
রোগীর হোল সিমটম নিয়ে, রোগীর পুরো চিত্র নিয়ে আমরা ট্রিটমেন্ট করব। হোয়াট এভার মে বি দ্য ডিজিজ, ইট মে বি ডিসেন্ট্রি, ইট মে বি ডায়রিয়া, ইট মে বি any other illnesses, it may be acute cold cough, fever, headache, whatever may be the disease. When we find the arsenic symptom, in that case, in that time, we may prescribe arsenic album. So কোন ক্ষেত্রে আর্সেনিক ইউজ করব, কোন কোন লক্ষণের ক্ষেত্রে আপনারা আর্সেনিক অ্যালবাম সিলেকশন করতে পারেন সেটাই বলবো আমি এখন। তো আর্সেনিক অ্যালবাম কোন ক্ষেত্রে দেবেন? যখন কোনো পেশেন্ট আপনার কাছে এসেছে, সেই পেশেন্ট প্রচণ্ড দুর্বল হয়ে পড়েছে, এটা কোনো জ্বরের পেশেন্ট হতে পারে, সর্দির পেশেন্ট হতে পারে, কোনো ডায়রিয়ার পেশেন্ট হতে পারে, যে রোগেরই পেশেন্ট হোক না কেন, পেশেন্ট যখন যেহেতু আমি এখানে আজকে অ্যাকিউট কোল্ড কাপ, কোরাইজা, ফিভারের কথা আলোচনা করছি, সেহেতু ফিভারেরই কথা বলবো এখানে। যদি আপনার ক্লিনিকে কোনো পেশেন্ট আসে, পেশেন্টের প্রচণ্ড জ্বর হয়েছে এবং সাথে পেশেন্টের প্রচণ্ড দুর্বলতা রয়েছে, মার্কড প্রস্টেশন, মানে আপনি দেখেই বুঝতে পারবেন পেশেন্ট কতটা দুর্বল। পেশেন্টকে দুজন মিলে ধরে আনছে, আপনি জিজ্ঞাসা করে জানলেন পেশেন্টের কখন থেকে জ্বর হয়েছে, আপনি জানলেন সকাল থেকে জ্বর হয়েছে। সকাল থেকে জ্বর হয়েছে পেশেন্টের, কালকে কিছুই ছিল না, সকাল থেকে জ্বর হয়েছে এবং বিকেল পর্যন্ত পেশেন্টের হালত একদম খারাপ, পেশেন্টের অবস্থা একদমই শোচনীয়। সো এই ধরনের যদি আপনারা দেখতে পান দুর্বলতা, তাহলে সেই ক্ষেত্রে আপনারা প্রথমেই একবার আর্সেনিক অ্যালবামের কথা চিন্তা করবেন। মার্কড প্রস্টেশন, মার্কড ডেবিলিটি, গ্রেট প্রস্টেশন, অ্যালেন স্কিনোটে বা অন্যান্য ওষুধের যে মেট্রিয়ামেডিকা, সেই মেট্রিয়ামেডিকগুলোতে আমরা দেখব মার্কড প্রস্টেশন বা গ্রেট প্রস্টেশন, এই লেখাটা আমরা দেখতে পাবো। তার মানে হচ্ছে অতিরিক্ত দুর্বলতা, এত দুর্বলতা প্রায় অন্য কোনো মেডিসিনে পাওয়া যায় না। এত তাড়াতাড়ির মধ্যে দুর্বল হয়ে পড়ে পেশেন্ট যে অঙ্কে মিলবে না, হিসেবে মিলবে না, এত বেশি দুর্বল হয়ে পড়ে। সো আর্সেনিক অ্যালবাম যদি কোনো পেশেন্ট আসে, আপনি দেখবেন পেশেন্ট প্রচণ্ড দুর্বল, পেশেন্টের জ্বর হোক, সর্দি হোক, কাশি হোক, মাথা ব্যথা হোক, ডিসেন্ট্রি হোক, যাই হোক, পেশেন্টের তার সঙ্গে প্রচণ্ড জল পিপাসা থাকবে, রোগ যাই হোক না কেন প্রচণ্ড জল পিপাসা থাকবে, এবং জল পিপাসা ব্রাইনের মতন অনেকটা করে হবে না, পেশেন্টের জল পিপাসা ব্রাইনের মতন অনেকটা করে হবে না, একটু একটু করে বারবার জল পান করবে পেশেন্ট। তো এই ধরনের সিমটম যদি দেখতে পান, তার সাথে প্রচণ্ড আপনি যদি দেখেন দুর্বলতা, তার সাথে নাক দিয়ে ফ্লুয়েন্ট করায় যা পাতলা জল বেরোচ্ছে, নাকে জ্বালা, মুখে জ্বালা, গলায় জ্বালা, পেশেন্টের জ্বালা রয়েছে, পেশেন্ট প্রচণ্ড শীত অনুভব করছে যদি জ্বর হয়, পেশেন্ট ঢাকা ঢুকি দিয়ে এসেছে, চাদর ঢাকা নিয়ে, গলায় এরকম মাফলার জড়িয়ে, টুপি নিয়ে এসেছে, তাহলে সেই ক্ষেত্রে আর্সেনিক অ্যালবাম আপনি ভাবতে পারেন। আর্সেনিক অ্যালবামের যে কোনো রোগ অ্যাকোনাইটের মতোই হঠাৎ বেড়ে যায়, বেলেডোনার মতন, অ্যাকোনাইটের মতন আর্সেনিকের রোগও হঠাৎ বেড়ে যায় এবং হঠাৎ বেড়ে পেশেন্টকে প্রচণ্ড দুর্বল করে দেয়। তো পেশেন্ট যদি দেখেন দুর্বল রয়েছে, পেশেন্টের প্রচণ্ড নাক দিয়ে পাতলা জল, চোখ দিয়ে পাতলা জল, পেশেন্টের জ্বালা রয়েছে নাকে বা গলায় বা মুখে বা অন্য কোনো অর্গানে জ্বালা রয়েছে, পেশেন্ট গরম জল খেতে চাইছে বা ঠান্ডা জল অল্প অল্প করে পান করছে এবং কখনো কখনো বমি হয়ে যাচ্ছে, সেই সমস্ত ক্ষেত্রে আপনি আর্সেনিক অ্যালবাম চিন্তা করবেন এবং আর্সেনিক অ্যালবাম প্রেসক্রিপশন করবেন। ডেফিনেটলি দ্য পেশেন্ট উইল বি কিওর। সো এই ক্ষেত্রে আপনি আর্সেনিক অ্যালবাম কত পোটেন্সি ইউজ করবেন? আর্সেনিক অ্যালবাম এই অ্যাকিউট কেসে আপনারা 200 বা 30 পোটেন্সি ইউজ করতে পারেন। আমি কি বলছি, যে কোনো রোগ যদি সেটা অ্যাকিউট রোগ হয়, তাহলে সেই ক্ষেত্রে আপনি অবশ্যই কি হচ্ছে, প্রবলেম কি হচ্ছে? হ্যালো, হ্যাঁ বলি। दर्द हो रहा है वैसे ही? अच्छा ठीक है, आधा घंटा बाद जो छोटा वाला दवाई दिए थे ना, आधा घंटा बाद 10 बूंद करके दीजिए। हाँ छोटा वाला, वो फट जाएगा वो देने से। आधा घंटा बाद 10 बूंद करके आज देते रहिए, कल एक बार रिपोर्ट दीजिए सुबह, ठीक है? हाँ সো আর্সেনিক অ্যালবাম সিলেকশন করার ক্ষেত্রে এই লক্ষণগুলো আপনারা অবশ্যই দেখবেন। এই লক্ষণগুলো দেখে আপনি যদি সিলেকশন করেন, ডেফিনেটলি দ্য পেশেন্ট উইল বি কিওর। সো আর্সেনিক আলোচনা করলাম, এবার আলোচনা করব বেলেডোনা। বেলেডোনা ইজ অলসো আ গ্রেট রেমেডি ইন কেস অফ অ্যাকিউট কোল্ড কাপ, হেডেক, করাইজা, এই সমস্ত ক্ষেত্রে। যদি কোনো রোগ হঠাৎ করে বেড়ে যায়, যদি কোনো রোগ বৃষ্টিতে ভেজার পর হোক, অতিরিক্ত রোদে থাকার পর হোক, হঠাৎ করে বেড়ে যায়,
স্পেশালি জ্বরের কথা বলছি, হঠাৎ করে যদি বেড়ে যায়, সর্দির কথা যদি বলছি আপনি চিন্তা করেন, বা মাথায় ব্যথা হঠাৎ করে শুরু হয়, সেই সমস্ত ক্ষেত্রে আপনি বেলেডোনার কথা চিন্তা করবেন। যেখানে আপনি দেখবেন কোনো রোগ হঠাৎ করে শুরু হয়েছে এবং হঠাৎ করে শুরু হয়ে অতিরিক্ত পরিমাণে বেড়ে গেছে, সেই ক্ষেত্রে আপনি বেলেডোনার কথা ইউজ করবেন। যদি পেশেন্টের জ্বর হয়ে থাকে, চোখ মুখ লাল থাকবে, কান গরম থাকবে, মুখটা গরম থাকবে, ক্যারোটিড এই যে দু জায়গাতে ব্যথা থাকবে। যদি হেডেক থাকে পেশেন্টের, তাহলে এই দু জায়গাতে এই দুটো রগে ব্যথা করবে, দ্যাট ইজ কল্ড ক্যারোটিড হেডেক। ক্যারোটিড আর্টারিতে দপদপানি ব্যথা থাকবে, মুখ চোখ লাল থাকবে, এবং স্পেশালি ব্যথা বা জ্বর বা সর্দি কাশি যাই হোক না কেন, সেটা কিন্তু আপনার 3টের সময় বা 2:30-টের সময় এই টাইমটাতে বেড়ে যায়। 2টো বা 3টের সময় যদি কোনো রোগ লক্ষণ বেড়ে যায়, জ্বর বেড়ে যায়, সর্দি কাশি বেড়ে যায়, মাথায় ব্যথা বেড়ে যায়, তাহলে সেক্ষেত্রে আপনারা বেলেডোনা এই ওষুধটা 30 বা 200 পোটেন্সিতে ইউজ করতে পারেন। জেনারেলি আমি 30 পোটেন্সি 6 পোটেন্সি ইউজ করি, অনেক ক্ষেত্রে মাদার টিংচারও দিয়ে থাকি। সো এই সমস্ত ক্ষেত্রে আপনাকে সাজেস্ট করবো মাদার টিংচার বা 30 ইউজ করবেন। সো এটা গেল বেলেডোনা। 2 মিনিট বসুন, শেষ হয়ে যাবে এখন, রাখছি আপনাকে। তো এই সমস্ত ক্ষেত্রে বেলেডোনা আপনি ইউজ করতে পারেন। বেলেডোনা কীভাবে ইউজ করবেন? বেলেডোনা 30 পোটেন্সি ওই একই প্রসেস, হাফ কাপ বা 1 কাপ জল নেবেন, তাতে 8 থেকে 10 ফোঁটা দেবেন, সেইখান থেকে চামচ দিয়ে নাড়িয়ে 1 চামচ করে আধ ঘন্টা অথবা আপনি 1 ঘন্টা পরপর নিতে থাকবেন। যখনই রোগ কমে যাবে, যখনই আপনার সমস্যা কমে যাবে, তখনই আপনি এই ডোজটাকে বন্ধ করে দেবেন, ওষুধটা বন্ধ করে দেবেন। তো আলোচনা করলাম কী কী ওষুধ আজকে: রাস্টক্স, ব্রায়োনিয়া, ডালগামারা, আর্সেনিক, ইউপেটোরিয়াম, অ্যাকোনাইট, বেলেডোনা। অ্যান্ড এবার আলোচনা করব জেলসিমিয়াম। জেলসিমিয়ামের আমি শর্ট একটু ইন্ট্রোডাকশন দিয়ে, একটা পেশেন্ট আছে, একটা ক্রিটিক্যাল পেশেন্ট আছে, তো জেলসিমিয়ামের একটা শর্ট ইন্ট্রোডাকশন দিয়ে আমি লাইভটা আজকে শেষ করব। তো লাস্ট মেডিসিন বাট নট দ্য লিস্ট, আমি পরে আবার আলোচনায় আসবো। এবং এই যে মেডিসিনটা জেলসিমিয়াম, এটা লাস্ট মেডিসিন হলেও লিস্ট নয়, এটাকে ক্ষুদ্র মেডিসিন ভাববেন না। ইট অ্যাক্টস ভেরি গুড ইন কেস অফ অ্যাকিউট ইলনেসেস লাইক অ্যাকিউট হেডেক, অ্যাকিউট ডেবিলিটি, উইকনেস, অ্যাকিউট কোল্ড কাপ, দারুণ কাজ করে থাকে, অ্যাকিউট ফিভার। তো কোন ক্ষেত্রে আপনি জেলসিমিয়াম ইউজ করবেন? আপনি জেলসিমিয়াম ইউজ করবেন যেখানে দেখবেন প্রচণ্ড দুর্বলতা, মার্কড উইকনেস। আমি যে আর্সেনিকের কথা বললাম, আর্সেনিকের উইকনেসটা কিন্তু আলাদা। আর্সেনিকের উইকনেসটা গ্রেট প্রস্টেশন, অঙ্কে হিসেব মিলবে না যে এত কী করে দুর্বল হয়ে গেল, এত হঠাৎ করে কী করে দুর্বল হয়ে গেল। কিন্তু জেলসিমিয়ামের দুর্বলতা কিন্তু হঠাৎ করে নয়, জেলসিমিয়াম আস্তে আস্তে দুর্বল হবে। 1 দিন 2 দিন জ্বরে ভুগছে, 1 দিন 2 দিন কোল্ড কাপে ভুগছে, তারপরে আস্তে আস্তে পেশেন্ট দুর্বল হবে। এবং পেশেন্টের দুর্বলতা এত বেশি যে জিভটা দেখাতে বললে পেশেন্টের জিভ কাঁপবে, পেশেন্ট চলাফেরা করতে গেলে পেশেন্ট পড়ে যাবো ভাব হবে, পেশেন্টের হাত পা কাঁপবে, চলতে গেলে এক জায়গায় পা ফেলতে গেলে অন্য জায়গায় পা পড়বে। এইরকম দুর্বলতা আমরা জেলসিমিয়ামের মধ্যে দেখতে পাই, ট্রিমার দেখতে পাই, কম্পন দেখতে পাই, জিভের মধ্যে, হাতের মধ্যে, পায়ের মধ্যে, সব জায়গাতে আমরা কম্পন দেখতে পাই। সো ট্রিমার ইজ আ কিনোট সিমটম ইন কেস অফ জেলসিমিয়াম, and debility also is a keynote symptom of জেলসিমিয়াম. So definitely when you select জেলসিমিয়াম, আপনাকে দেখতে হবে সেটা আমি আপনাকে অবজার্ভ করতে হতে পারে পেশেন্টকে। আপনি পেশেন্টকে দেখেই বুঝতে পারবেন পেশেন্টের চোখগুলো স্লিপি থাকবে, ঘুম ভাব থাকবে, পেশেন্ট চোখগুলো ঢুলে পড়বে, পেশেন্টের চোখ, সরি ফর ডিস্টারবেন্স, কল আসছে একটা। তো পেশেন্টের চোখ একদম বন্ধ হয়ে আসবে, পেশেন্ট চোখটাকে আটকে রাখতে পারবে না, পেশেন্টের ঘুম লাগবে, ঘুম আসবে, কিন্তু পেশেন্ট ঘুমাতে পারবে না, পেশেন্টের প্রচণ্ড দুর্বলতা থাকবে, জিভ দেখাতে বললে পেশেন্টের জিভ কাঁপবে, চলাফেরা করতে গেলে পেশেন্ট প্রচণ্ড দুর্বল অনুভব করবে, পেশেন্ট চলতে গেলে পা হাত কাঁপবে। তো এই ধরনের লক্ষণ যদি আপনারা দেখতে পান, তাহলে সেই ক্ষেত্রে জেলসিমিয়াম ইউজ করতে পারবেন। আবার বলে দিই, জেলসিমিয়াম যদি কোনো পেশেন্ট এসে থাকে, যদি কোনো পেশেন্ট জ্বরের হয়, সর্দির হয়, মাথা ব্যথা হয়, যে কোনো সমস্যা হোক না কেন, কাশি হয়, যদি পেশেন্টকে দেখেন আপনি পেশেন্ট প্রচণ্ড দুর্বল, পেশেন্টের চোখগুলো নিচের দিকে এরকম ঢুলে পড়ছে, পেশেন্ট চোখ বন্ধ হয়ে আসবে মনে হচ্ছে, পেশেন্ট সবসময় এক জায়গাতে স্থিরভাবে শুয়ে বসে থাকতে চাইছে, কথা বলতে চাইছে না কার সঙ্গে, জল তেষ্টা নেই পেশেন্টের একদমই, জিভ পেশেন্টের কাঁপছে, পেশেন্ট নিজে বলছে আমি প্রচণ্ড দুর্বল এবং দেখেও মনে হচ্ছে, সেই সমস্ত ক্ষেত্রে আপনি জেলসিমিয়াম 30 পোটেন্সি হাফ কাপ জলে 8 থেকে 10 ফোঁটা দিয়ে সেটা চামচ দিয়ে নেড়ে সেখান থেকে 1 চামচ করে আধ ঘন্টা বা 1 ঘন্টা পর খাইয়ে যান, আপনি ট্রিমেন্ডাস রেজাল্ট দেখতে পাবেন, এত সুন্দর রেজাল্ট দেখতে পাবেন যে কিছু বলার নেই। সো এগুলো হলো আজকের আলোচনা।
আশা করি এই আলোচনা থেকে আপনারা উপকার পাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইভটি শেয়ার করুন, যাতে অন্যরা যখন দেখবে তারাও যাতে উপকার পেতে পারেন। তা আমি জিস্ট করে দিই একবার। রাস্টক কোন ক্ষেত্রে ইউজ করবেন? বৃষ্টিতে ভিজেছেন, প্রচণ্ড গা হাত পায়ে ব্যথা, মাস্কুলার পেন, গা হাত পা টিপলে আরাম হচ্ছে, পেশেন্ট শুয়ে থাকতে পারছে না, বসে থাকতে পারছে না এক জায়গাতে, পেশেন্ট বলছে সবসময় গা হাত পায়ে ব্যথা করছে, টিপে দাও আমাকে, গা হাত পায়ে মোচড় দিচ্ছে, মুভমেন্ট করতে থাকছে, তাতে আরাম হচ্ছে, এই ক্ষেত্রে আপনি রাস্টক্স এই ওষুধটা ইউজ করবেন 200 পোটেন্সিতে। কী হবে বলে দিয়েছি, সব একইভাবে ইউজ করবেন। ব্রায়োনিয়া, পেশেন্ট সবসময় শুয়ে থাকতে চাইছে, পেশেন্টের প্রচণ্ড জল তেষ্টা, জিভ শুকনো, অনেকটা করে একবারে জলপান করছে, পেশেন্টের মাথায় ব্যথা আছে, পেশেন্ট চুপচাপ শুয়ে থাকতে চাইছে, একদমই নড়াচড়া করতে চাইছে না, সেই ক্ষেত্রে আপনি ব্রায়োনিয়া সিলেকশন করতে পারেন, ব্রায়োনিয়া সিলেকশন চুজ করতে পারেন 200 পোটেন্সি। ডালকামারা, যদি পেশেন্ট ডাইরেক্ট জলে ভিজে নিই রাস্টক্সের মতন, জলের যদি যখন বৃষ্টি হচ্ছিল তখন কোনো জায়গায় দাঁড়িয়েছিল, সেই হাওয়াটা লেগেছে, গা হাত পায়ে ব্যথা আছে, সেই ক্ষেত্রে আপনারা ডালকামারা ইউজ করবেন 200 পোটেন্সি। এই ক্ষেত্রেও অ্যাকোনাইট ইউজ করবেন। হঠাৎ করে যদি কোনো রোগ শুরু হয়, জ্বর সর্দি কাশি যাই হোক না কেন, যদি হঠাৎ করে শুরু হয়, নাক দিয়ে পাতলা জল, চোখ দিয়ে পাতলা জল, পেশেন্টের জল পিপাসা আছে, পেশেন্টের জ্বর আছে, হঠাৎ করে শুরু হয়ে অতিরিক্ত আকার ধারণ করলো এবং পেশেন্টের ছটপটানি আছে, অস্থিরতা আছে, সেই ক্ষেত্রে আপনি অ্যাকোনাইট সিলেকশন করতে পারেন 6 বা 30 পোটেন্সিতে। আর্সেনিক অ্যালবাম, যদি আপনি দেখেন পেশেন্টের জ্বর সর্দি আছে, পেশেন্টের প্রচণ্ড সঙ্গে দুর্বলতা আছে, জল পিপাসা আছে, অল্প অল্প করে বারবার করে জল পান করছে, যত বেশি জল চাইছে তত বেশি জল পান করছে না, অল্প অল্প করে বারবার জল পান করছে, দুর্বলতা প্রচণ্ড রকমের, হঠাৎ করে রোগ শুরু হয়েছে, পেশেন্ট অস্থির রয়েছে, মারা যাব, আমি বাঁচবো না, এই ধরনের যদি সিমটম কোনো লক্ষণ দেখতে পান আপনারা, মানসিক লক্ষণ, তাহলে সেক্ষেত্রে আর্সেনিক সিলেকশন করতে পারেন 200 পোটেন্সিতে। আর্সেনিকের পেশেন্ট প্রচণ্ড দুর্বল হবে। ইউপেটোরিয়াম, যদি পেশেন্টের প্রচণ্ড গা হাত পা ব্যথা থাকে, স্পেশালি যদি হাড়ে হাড়ে ব্যথা থাকে, মাস্কুলার পেন নয়, হাড়ে হাড়ে যদি ব্যথা থাকে, বোন পেন যদি থাকে, সেই ক্ষেত্রে আপনারা ইউপেটোরিয়াম ইউজ করতে পারেন। পেশেন্টের সঙ্গে কাঁপুনি থাকবে, জ্বরের সঙ্গে 200 পোটেন্সি ইউজ করবেন। জেলসিমিয়াম, আমি এখনই বললাম, প্রচণ্ড দুর্বলতা থাকবে, ডালনেস, ডিজিনেস অ্যান্ড ড্রাউজিনেস থাকবে, জিভ কাঁপবে, জল তেষ্টা থাকবে না, পেশেন্টের মাথায় ব্যথা পিছন থেকে সামনের দিকে আসবে, পেশেন্ট পারফেক্টলি স্টিল অবস্থায় বিছানায় শুয়ে থাকতে চাইবে, কথা বলতে চাইবে না, জিভ কাঁপবে, জল তেষ্টার অভাব থাকবে, এই ক্ষেত্রে আপনারা জেলসিমিয়াম 30 বা 200 ইউজ করতে পারেন। বেলেডোনা, হঠাৎ করে রোগ শুরু হয়েছে, মাথায় ব্যথা, স্পেশালি ক্যারোটিড রিজনে, এই দু জায়গায় দবদবানি ব্যথা, সামনে থেকে ঝোঁকালে বৃদ্ধি হবে মাথা ব্যথা, হঠাৎ করে রোগ শুরু হয়েছে, চোখ মুখ লাল রয়েছে, জ্বর প্রচণ্ড আকার ধারণ করছে, বেলা 3টের সময় জ্বর বেড়ে যাচ্ছে, সর্দি বেড়ে যাচ্ছে, ঘাম দিয়ে জ্বর ছাড়ছে, আবার জ্বর আসছে, আবার জ্বর ছাড়ছে, এই ধরনের সিমটম থাকলে বেলেডোনা 30, 200 বা মাদার টিনচার ইউজ করতে পারেন। তো এইগুলোই হলো আজকের আলোচনা, আশা করি উপকার পেয়েছেন। সো শেষ পর্যন্ত থাকার জন্য থ্যাঙ্কস টু অল অফ ইউ। একটা পেশেন্ট আছে, পেশেন্ট দেখে ক্লিনিক বন্ধ করব এবারে, ওই জন্য লাইভটা শেষ করে আই হ্যাভ টু এন্ড দিস লাইভ। সো থ্যাঙ্কস টু অল অফ ইউ। পরে আবার কোনো একটা লাইভে ফাঁকা পেলে অবশ্যই আসবো। থ্যাংক ইউ।